বলে এসো নবীন, মাঠের কবি বলে এসো নবীন। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, নদীর মাঝি বলে। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিনে। আজ আমাদের আলোচনার বিষয় স্মার্ট কৃষি বাজার ব্যবস্থাপনা। আলোচনায় আপনাদের সাথে আছি আমি মীর এমদাদ আলী, এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আনোয়ারুল আলম, মার্কেট ডেভেলপমেন্ট এক্সপার্ট, এবং আরও রয়েছে দীপ্ত সাহা, চিফ কোঅর্ডিনেটর অফিসার এগ্রো শিফট টেকনোলজি লিমিটেড। আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। আমাদের বাংলাদেশে কৃষির একটা বিরাট সম্ভাবনা রয়েছে, কারণ কৃষিভিত্তিক অর্থনীতির দেশ আমাদের। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে মার্কেট যে ডেভেলপমেন্টের যে একটা আমাদের যে মার্কেট সিস্টেম, যেটা সাপ্লাই চেনের যে সমস্যাগুলি রয়েছে বিরাজমান, সেইগুলির কারণে কিন্তু আমাদের টেকসই কৃষির কথা বলছি, সেটা আমাদের লাভজনক কৃষি বাণিজ্যের কথা বলছি, সেইখানে কিন্তু কৃষকরা যেমন তারা হতাশাগ্রস্ত হচ্ছে, পাশাপাশি ভোক্তা সাধারণ যারা, তারাও কিন্তু হতাশাগ্রস্ত, কারণ এই মাঝখানে একটা বিরাট গ্যাপ রয়ে যায়। সেই গ্যাপটাকে কমানোর জন্যে সাধারণত বলা হচ্ছে যে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট একটা বিষয় রয়েছে, এবং এটা নিয়ে আমাদের দেশে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়াশোনা করানো হচ্ছে, এবং বেশ কিছু আন্তর্জাতিক সংস্থাগুলো নিয়ে কাজ করছে, সরকারি পর্যায়েও কাজ করা হচ্ছে। তারপরেও কিন্তু আমরা সেই জায়গাতে খুব একটা সুফল দেখতে পাচ্ছি না। তো আমি সেই বিষয়টাকে বিবেচনায় রেখে আজকে আমরা আলোচনার সূত্রপাত করতে চাচ্ছি। আমি আনোয়ারুল আলম, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে আমাদের এগ্রিকালচারাল সেক্টরে যে আমি আসলে সাপ্লাই চেন বলতে তো অনেক ব্যাপকতা আছে, অনেক কিছু আছে। আমরা আজকে কৃষির যে সাপ্লাই চেন সেটা নিয়ে আমরা আসলে কথা বলতে চাই। সেক্ষেত্রে এগ্রিকালচার সাপ্লাই চেন ম্যানেজমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি, এর সাথে কি কি অনুষঙ্গ সম্পৃক্ত রয়েছে, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করেন। মার্কেট সিস্টেমের গল্পটা হচ্ছে, বিউটিটা হচ্ছে এখানে ধরেন যে যার রোল যদি সঠিকভাবে প্লে করে তখন কিন্তু এই সমস্যাগুলো খুব একটা থাকে না। এবং এখানে আমি সরকারকে প্রথমে বলতে চাই, গভর্নমেন্টের কাজটা হচ্ছে কিন্তু মার্কেট সিস্টেম এনাবলিং ফ্যাক্টরটাকে এনশিওর করা, ধরেন বাজার ব্যবস্থাকে এনশিওর করা, এখানে রুলস রেগুলেশন, করাপশন, অনেক কিছু বিষয়গুলো থাকে, এটা একটা বড় বিষয়। তারপর একটু ফ্রি ফ্লো অফ মানে 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 ইনফরমেশনগুলো যাতে থাকে। অর্থাৎ আমি যেমন এই কয়দিন আগে যে আমাদের কোরবানির যে মানে যে মার্কেটটা হলো, আপনি যদি দেখেন সবসময় কিন্তু একটা এমন হয় যে মানে বাজারে হয়তো কোরবানি গরু অনেক মার্কেটে রয়েছে, কিন্তু গরুর বাজারে মানে যারা খামারে কিন্তু এত দাম পাচ্ছে না। আবার অনেক জায়গাতে হচ্ছে যে কনজিউমার কিন্তু অনেক, সেখানে কিন্তু এত গরুর সাপ্লাই নেই। তো সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট যদি এমন একটা সিস্টেম ডেভেলপ করতো ড্যাশবোর্ডের মতো, যে হয়তো আমরা দেখতে পারতাম যে কোন এলাকায় কত চাহিদা আছে, ওভাবে যা হোক একটা সিস্টেম, এই সমস্ত বিষয়ে কিন্তু গভর্নমেন্টকে কাজ করতে হবে। আমি প্রথমে যেটা বলবো যে বিজনেস এনাবলিং এনভায়রনমেন্ট এনশিওর করা। তার পরবর্তীতে যেটা হচ্ছে যে মার্কেট সিস্টেমের আরেকটা বড় বিষয় হচ্ছে যে মার্কেট অ্যাক্টর যারা আছেন তারা যদি বেনিফিট যদি না পায়, এটা কিন্তু সিস্টেমটা কখনো কাজ করবে না। আমরা মার্কেট সিস্টেমের একটা বড় বিষয় সবসময় বলি যে আপনি আমাকে অফকোর্স মানে ফার্মারের সাথে ফরওয়ার্ড মার্কেটে লিঙ্ক করিয়ে দেবেন যাতে একটা ভালো দাম পায়, কিন্তু তার প্রোডাক্টটা যদি মানসম্মত না হয় সেটা কিন্তু ভালো বাজার ব্যবস্থার মধ্যে যাবে না। তা সেই ক্ষেত্রে আমি এইভাবে যদি একটু চিন্তা করি যে এই সাপ্লাই চেনের সাথে বা মার্কেট সিস্টেমের সাথে যে উৎপাদক যারা রয়েছে তাদের রিলেশনটা যদি খুব ক্লোজ হয়, সেই ক্ষেত্রে কি মানে মানসম্পন্ন প্রোডাক্ট আমরা পেতে পারি, গুণগত মানসম্পন্ন, এবং সেখানে সর্টিং গ্রেডিং করে যে কোয়ালিটি প্রোডাক্টটা মার্কেটে আসার কথা সেটা কি ইনশিওর হতে পারে? অফকোর্স পারে, এবং সেক্ষেত্রে কিন্তু প্রচুর ধরেন তাদের জন্য ট্রেনিংয়ের তাদের ব্যবস্থা করতে হবে। তাদের যেটা বললাম ফ্রি মানে প্রচুর তাদের যে প্রয়োজনীয় যে মানে মানে যে জিনিসগুলো ট্রেনিং বা ধরেন অন্য অন্য বিষয়গুলো কোথায় গেলে পাবে সেগুলো যদি সঠিকভাবে যদি পেয়ে যায়,
আমার ধারণা এটা অনেকভাবে সলভ হয়ে যাবে। ওকে, দীপ্ত সাহা, আপনার কাছে একটু যাই, যে আপনি তো মার্কেট সাপ্লাই চেইন নিয়ে কাজ করছেন বেশ অনেক দিন হলো, তো আপনার কাছে কি মনে হয় যে আপনারা এই যে কাজটা করছেন এটার ভবিষ্যৎ কেমন মনে হয়, যে এই যে আমাদের বাংলাদেশে সাপ্লাই চেইন সিস্টেমের ভবিষ্যৎটা কি, যে কাজটা আপনারা করছেন? সাপ্লাই চেইন সিস্টেমের ভবিষ্যৎ তো অবশ্যই ভালো, কারণ সিস্টেম তো নাই। সো যে আসবে সিস্টেম বানাবে তার জন্য অনেক কাজ করা এবং ব্যবসা করার সুযোগ আছে আমাদের এখানে। আমি একটা স্পেসিফিক ক্রপ ধরে উদাহরণ দিই, ধরেন ধান। আমাদের যে উর্বর জমি যা আছে বা উৎপাদনশীল জমি যা আছে 70 to 80% হয়তো ধান চাষ হয়। এখন ধানের মার্কেট সিস্টেম নিয়ে আমরা যদি চিন্তা করি, যে আসলে এখানে প্রথমে আছে কৃষক, প্রোডাকশনের আগে তার কি লাগছে, ইনপুটস। সো প্রথম কথা হচ্ছে কোয়ালিটি ইনপুটস কোন জায়গা থেকে পাবো। আমরা পেপারে পড়ি কোনো একটা স্পেসিফিক ডিস্ট্রিক্টে বা ডিভিশনে একটা বছরে খারাপ বীজ পড়েছে, সো কৃষক সর্বশান্ত হয়েছে। ফার্টিলাইজারের ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, এখানে গভর্নমেন্টের বডি জড়িত, বিসিআইসি থেকে ফার্টিলাইজার আসতেছে, ইউরিয়াটা, অন্যান্য ফার্টিলাইজার ওপেন মার্কেট থেকে কিনতে হচ্ছে। এখন আমার আবার যখন ইনপুট কিনতে হবে, সেকেন্ড পোর্শনটা আসে ফাইন্যান্সিং। আমার এটা কেনার ফাইন্যান্সিং কিভাবে হবে? তাহলে কৃষক কি আসলে ফর্মাল চ্যানেল থেকে লোন পাচ্ছে কিনা? পাচ্ছে না, কারণ তার কোনো ক্রেডিট হিস্ট্রি বিল করা নেই। তখন তার ইনফর্মাল চ্যানেলে যেতে হচ্ছে, লোন শার্কের কাছে যেতে হচ্ছে অথবা মাইক্রো ফাইন্যান্সের কাছে যেতে হচ্ছে, ইন্টারেস্ট রেট হাই। তারপর আসছে 3 নাম্বার জিনিস, এখন ইনপুট হলো, লোন নিয়ে আমি ইনপুট কিনলাম, কিন্তু আমি প্রয়োগ কীভাবে করব? অ্যাডভাইজারি সার্ভিস, টেকনিক্যাল সাপোর্ট, যেটা দেওয়ার কথা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। তারপরে সব হলো, প্রোডাক্ট পেলাম, এখন বিক্রি করব কোথায়? আসছে লজিস্টিক্স অ্যান্ড ওয়্যারহাউস। তো আমার যতটুক ধান হচ্ছে আমি তো এটা দিয়ে 1 ট্রাক লোড করতে পারি না। সো 1 ট্রাক লোড করতে না পারলে এটা তো আমি আবার বাজারে নিতে পারছি না। সো আমার কৃষি সমবায় কোথায়? যেভাবে ইন্ডিয়াতে আপনি যে চিন্তা করেন বিশাল আন্দোলন হয়েছিল কৃষকদের, আমার তো কৃষি সমবায়ই নাই যেখানে আমি লজিস্টিক্স ওয়্যারহাউস শেয়ার্ড ভাবে করতে পারছি। তারপরেও ধরেন কোনো না কোনোভাবে ফরিয়ার মাধ্যমে, ব্যাপারের মাধ্যমে বাজার পর্যন্ত আসলো। এখন কোয়েশ্চেন হচ্ছে, আমি তো লোন নিয়ে ধান চাষ করে ফেলেছি, আমার এখনই বিক্রি করতে হবে। 2 মাস ধরে রেখে বাজার যখন মানে ঊর্ধ্ব দিকে যাবে তখন পর্যন্ত ওয়েট করার আমার সুযোগ নাই। তাহলে এই যে ক্রিমটা 900 টাকা মন ধান যখন 1300 টাকা মন হবে, ক্রিমটা কে খাচ্ছে? কৃষক খেতে পারছে না। তাহলে মার্কেট অ্যাক্সেসের ক্ষেত্রে আমার পোস্ট হারভেস্ট ফাইন্যান্স কোথায়? সো এই যে 5টা অ্যাঙ্গেল বললাম, ইনপুটস, অ্যাডভাইজারি, ফাইন্যান্স, লজিস্টিক্স অ্যান্ড ওয়্যারহাউস এবং মার্কেট স্টোরেজ, স্টোরেজ, ওয়্যারহাউস, লজিস্টিক্স এবং মার্কেট অ্যাক্সেস, এই 5টা পয়েন্টে যদি সমন্বিত কোনো পদক্ষেপ না হয় তাহলে আলটিমেটলি কৃষক পর্যায়ে বেনিফিট পৌঁছে দেওয়া ভেরি ডিফিকাল্ট। তো এই কাজগুলি আমরা করতে পারছি না কেন? আমি আরেকটা জিনিস আপনাকে বলি, এগ্রিকালচার মার্কেটিংটা কিন্তু অন্যান্য মার্কেটিংয়ের তুলনায় একটু আলাদা। কারণ আপনি দেখেন, তাকে কিন্তু আপনাকে একটা সঠিক টেম্পারেচারের মধ্যে রাখতে হয় বা একটা সঠিক সময় আপনাকে বিক্রি করতে হবে। ধরুন আমি যদি স্বর্ণের ব্যবসা করি, আমি তো পকেটে নিয়ে ঘুরতে পারি, বা অন্য কিছু কসমেটিক্স, ওটা কিন্তু এত কিছু লাগে না। কিন্তু কৃষিকে কিন্তু আপনাকে সঠিকভাবে তাকে স্টোর করতে হবে, তাকে সঠিক টেম্পারেচারের মধ্যে রাখতে হবে, সঠিক সময় বিক্রি করতে হবে। এই বাধ্যবাধকতা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু নাই। সেই জন্য কিন্তু আমাদেরকে, আমি যেটা বলবো, যে আমি প্রথমেই সরকারকেই আমি বলছি যে সাবসিডাইজ ওয়েতে যাদের সরকার সাপোর্ট হবে। উনি যেটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ফাইন্যান্সিং। আপনি যদি দেখেন, কদিন আগে একটা ওয়ার্কশপ আমি অ্যাটেন্ড করেছিলাম, ওখানে আমি দেখেছি যে ব্যাংকাররা বলে আমাদের কাছে কিন্তু আমরা ফাইন্যান্সে আমরা রেডি আছে, এবং সরকারও কিন্তু চাচ্ছে যে একটা রিডিউস রেটে কিন্তু তাদেরকে ফাইন্যান্স করার জন্য। কিন্তু মানুষ কিন্তু এনজিওর কাছে যাচ্ছে, দাদনের ব্যবসা করছে, ওখানে কিন্তু ইন্টারেস্ট অনেক হাই, তারপরে কিন্তু তাদের কাছে যাচ্ছে, ব্যাংকাররা কিন্তু যাচ্ছে না। তো কেন যাচ্ছে না, এটা ব্যাংকাররা তারা বুঝতে পারে। তো আমার কথা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে। আর আমি যেটা বললাম যে মানে ইনফরমেশনটা গণতান্ত্রিক ওয়েতে যাতে সবাই পেতে পারে। মার্কেট সিস্টেমে কিন্তু আপনি জানেন এখানে অনেক মাসলম্যান থাকে, অনেক ধরনের, আপনি জানেন যে কি বলবো, যে মানে অনেক বিষয় এখানে সরকারিভাবে বিভিন্ন ধরনের মানে আনডিও অনেক কাজ হয়ে থাকে। তো মার্কেট সিস্টেমে যদি এইগুলো থাকে তখন কিন্তু সঠিকভাবে কাজ করার কথা নয়। দীপ্ত সাহা, আপনার কাছে আর একটু যাই, যে আমাদের এই যে আপনি একটু আগে বললেন যে অনেকগুলি ফ্যাক্টর এখানে কাজ করে, মার্কেট সিস্টেমটাকে যদি আমরা স্ট্রং করতে চাই, কার্যকর করতে চাই, তো এখানে আর একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে আমাদের কৃষক যারা, তারা যে সমস্ত পণ্য উৎপাদন করেন সেগুলি তারা লোকাল মার্কেটে এনে বিক্রি করে দেয় ফড়িয়াদের কাছে। তো সেই ফড়িয়ারা হয়তো আবার বিভিন্ন মাধ্যম দিয়ে যখন ফরওয়ার্ড মার্কেটে আসে তখন মূল্যটা একটু অন্যরকম হয়ে যায়। যেমন আপনারা যেমন মার্কেট সিস্টেম নিয়ে কাজ করছেন, আপনারা সরাসরি কৃষকের কাছ থেকে মালটা নিলেন
নেয়ার পরে আপনারা একদম ওই পাইকারি বাজার যেটা শেষ বাজার যেটা সেখানে আপনারা দিচ্ছেন খুচরা বাজার যাওয়ার আগে। তো আপনাদের কিন্তু মাঝখানে এই যে অনেকগুলি ধাপ আপনাদেরকে পার হতে হচ্ছে না, মুখোমুখি হতে হচ্ছে না, বা সেই খরচের মুখোমুখি হতে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি আপনারা ওই সাধারণ ফুরিয়ারা যেভাবে মাল দেয় তার থেকে অনেক কম মূল্যে কি আপনারা সাপ্লাই দিতে পারছেন? সো আমাদের বিজনেসের মূলত দুইটা ভাগ। একটার মধ্যে আমি সরাসরি ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছে দিচ্ছি। সো আমি যদি একটা উদাহরণ দেই, আমি ধান চালেই থাকি, কারণ এটাই যেহেতু সবচেয়ে বড় সেগমেন্ট এবং এটার মধ্যে আমাদের কাজ বেশি করা হয়। সো আমরা এখানে যেটা করি, আমাদের মোকাম যেগুলো আছে, ধানের মোকাম, ধরেন আমার নর্থ বেঙ্গলে নওগাঁ, মহাদেবপুর কিংবা আমাদের হাওর বেল্টে, ওই মোকামগুলোতে আমাদের প্রেজেন্স আছে, আমাদের নিজেদের ঘর আছে। তো আমরা কি করছি, কৃষক তার মতো করে তার নিয়ার বাই মার্কেটে যেদিন আসছে আমি তার কাছ থেকে কিনে নিচ্ছি। কেনার পরে আমি এই ধান নিয়ে চলে যাচ্ছি রাইস মিলের কাছে। আচ্ছা, বাংলাদেশে 1200 অটোমেটিক সেমি অটোমেটিক রাইস মিল আছে, এর মধ্যে 95% দুস্থ, ব্যাংক লোনে জর্জরিত। কারণ চালের মিল বানাতে 100 টাকার অ্যাসেট লাগলে 1000 টাকার ওয়ার্কিং ক্যাপিটাল লাগে ধান কিনতে, ওই ফাইন্যান্সিং এখন আর ব্যাংক করতে সাহস পায় না। আচ্ছা, আমরা ওনাদেরকে ধান দিয়ে দিচ্ছি এবং ওনাকে প্রতি মনে বা প্রতি কেজিতে একটা সার্ভিস চার্জ দিচ্ছি ধান থেকে চাল করার জন্য। ওই চাল আমি আবার আমার ব্র্যান্ডে নিয়ে চলে আসছি গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে। আচ্ছা, গার্মেন্টস শ্রমিকরা ওই চাল কিনতে পারছে। তাহলে দেখেন, ধানের ফরিয়া নাই, ধানের আড়তদার নাই, রাইস মিলের মার্জিন নাই, রাইস মিলের পরে যে হোলসেলার সে নাই, রিটেইলার নাই, 5টা হাত কমে গেল। এর কারণে আমি যখন এই চালের বস্তাটা ভোক্তা পর্যায়ে বিক্রি করছি, আমাদের ব্লু কলার ওয়ার্কফোর্স বা টিয়ার 2 টিয়ার 3 সিটিগুলায়, উপজেলা শহর, ভালুকা, সাভার, এইসব জায়গায় আমি প্রতি কেজিতে 4 টাকা ডিসকাউন্ট দিতে পারছি বাইরের বাজার মূল্যের চেয়ে। এখন এটা করতে করতে আমরা দেখলাম এটার স্কোপ তো লিমিটেড, মানে আমি তো সব কাস্টমারের কাছে যেতে পারছি না। তখন আমরা আরেকটা কাজ যেটা করলাম, ধানের সবচেয়ে বড় বায়ার হচ্ছে রাইস মিলগুলো। তখন আমরা কনগ্লোমারেটের সাথে কাজ করা শুরু করলাম। আমাদের বড় বড় রাইস মিল যাদের আছে, এসিআই, আকিজ, মেঘনা, এই ধরনের কোম্পানি। সো এখানেও সিমিলার জিনিস, আমি কৃষকের ম্যাপিং করে ফেলছি এরিয়া ওয়াইজ, কার কাছে কতটুক 28 ধান হবে, 29 ধান হবে, কাটারি ধান হবে, আমি সিজনের আগে থেকে জানি। আমি তাকে বলছি তুমি অমুক দিন এসো বাজারে, আমি তোমাকে স্পটে ক্যাশ দিয়ে তোমার পারচেস করে নিচ্ছি, সরাসরি ট্রাক চলে যাচ্ছে বায়ারের কাছে। সো এইখানে এইটা করার ক্ষেত্রে গভর্নমেন্ট ইন্টারভেনশন উনি যেভাবে বললেন অবশ্যই লাগবে, কারণ একটা প্রাইভেট কোম্পানি হিসেবে তো আমাদের সবারই সার্টেন ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে, এটার বিয়ন্ডে আমরা যেতে পারি না। সো এই যে মডেলগুলো, এই মডেলগুলোর মধ্যে যদি ইনস্টিটিউশনাল ফাইন্যান্সাররা ইন্টারেস্টেড হয়, এটাকে অবভিয়াসলি স্কেল করা পসিবল। সেখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে, মনে করেন সাধারণ ফড়িয়ারা যখন তারা নিজেরা ধান কিনে এই বিভিন্ন মাধ্যম দিয়ে চাল মিলের কাছে দেয়, ওদের তো রেট হয় একরকম যখন ওরা রিটেল করে। আপনাদের যখন রিটেল করেন, আপনাদের তো সাথে ওদের একটা দামের পার্থক্য হয়। এই পার্থক্যটাকে আসলে ফিজিক্যালি পাওয়া যায় নাকি আপনারা ওদের সমান রেটটাই ধরে নেন? না, এটার একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, ধরেন আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে আমার একটা দোকান আছে, আমার পয়েন্ট আছে। সো ওই পয়েন্ট থেকে একজন শ্রমিক কিনছে, আবার তার বাসার সামনে একটা চালের দোকান আছে, সেখান থেকে সে কিনতে পারে। আমার কাছ থেকে সে কখন কিনবে? যদি বাসার সামনের দোকানের চেয়ে সিগনিফিকেন্টলি কম দাম পায়, না হলে তো সে এইটার ভিতর থেকে কিনে বাসা পর্যন্ত 25 কেজির বস্তা টেনে নিয়ে যাওয়ার তার কোনো ইনসেন্টিভ নাই। সো আমরা যেহেতু 34টা গার্মেন্টসে আমরা এখন অ্যাক্টিভ আছি, এখানে প্রতি মাসে 500-600 টন চাল বিক্রি করতে পারি, তার মানে এখানে প্রাইস ইজ দ্য সিগনিফিকেন্ট ইন্ডিকেটর। আনোয়ার আলম সাহেব, আপনার কাছে একবার জানতে চাই যে আমাদের এই যে মার্কেট সিস্টেমে, সাপ্লাই চেইন সিস্টেমে, আমাদের এখানে তথ্য প্রযুক্তি, আমাদের আর্থিক যে প্রাপ্যতা, তার ব্যবহার, এই বিষয়গুলি নিয়ে আমাদের সরকারিভাবে বা বেসরকারিভাবে কোনো উদ্যোগ আছে কিনা, বা এটার সাথে আমাদের এই সাপ্লাই চেইনটাকে আরও শক্তিশালী করা বা কৃষকের যে টেকসই যে উৎপাদন ব্যবস্থাপনা, সেটার কোনো সম্পর্ক আছে কিনা? আপনি আমাকে যে এইমাত্র যেটা বললেন, এটা অবশ্যই সম্পর্ক আছে, এবং কেউ কাজ করছে কিনা এটা উত্তর অবশ্যই কাজ করছে। সরকার কাজ করছে, আমি বলবো বিভিন্ন মন্ত্রণালয় কাজ করছে, বেসরকারি পর্যায়ে অনেক অনেক কাজ হচ্ছে। তবে এইটার পেছনে গল্পটা হচ্ছে এরকম, আমি যতটুকু বুঝি আমার গত 28 বছর বা 30 ইয়ার্স এক্সপিরিয়েন্সে, মার্কেট সিস্টেমটা কিন্তু ওকে শাসন করা যাবে না, এটা কন্ট্রোল করার কিছু না, ওর নিয়মের মতো এটা রান করবে। আর দিন শেষে যদি মার্কেট অ্যাক্টররা যদি ওদের বেনিফিটটা না পায়,
তখন কিন্তু মার্কেট সিস্টেম কিন্তু কাজ করবে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই ভাবে, উনি কিন্তু মানে প্রাইসের কথা বলেছেন, অবশ্যই ভালো কোয়ালিটি পণ্য কিনতে গেলে দাম দিতে হবে। এখন কিন্তু অর্গানিক বলে অনেক কিছু আমরা বলি, ধরেন আম বা বিস্কিট বা হতে পারে চাল, অনেক কিছু হতে পারে অর্গানিক ম্যাটেরিয়ালসে কিন্তু দাম কিন্তু অন্যান্য নর্মাল প্রোডাক্টের দামটা একটু অবশ্যই বেশি হবে। তো গুড এগ্রিকালচার প্র্যাকটিস নিয়ে কিন্তু সরকার কাজ করছে আমি যতটুকু জানি, এবং প্রাইভেট সেক্টরে কাজ করছে। তো ওভারঅল এগুলোর জন্য কিন্তু প্রচুর, আমি যে কথাটা বললাম, মার্কেট সিস্টেমে যার যা করণীয় সেই কাজটা যদি সঠিকভাবে করা হয় তখন কিন্তু সুন্দরভাবে মার্কেট সিস্টেমটা অবশ্যই রান করবে, ডিমান্ড সাপ্লাইটা এনশিওর করা হবে। এবার আমরা দেখলাম এই গত সিজনে যে আলু এত পরিমাণ উৎপাদন হয়েছে, এর আগের বছর কিন্তু আমরা দেখেছি আলুর দাম ছিল অনেক বেশি, কম হয়ে, এবং যখনই কৃষক কিন্তু এক বছর দাম বেশি দেখে, পরের বছর কিন্তু প্রত্যেকটা চাষি হয়তো আলু চাষ করতে চায় বা এরকম পণ্য চাষ করতে চায়, তখনই হয় সমস্যাটা। তখন মার্কেটে এত বেশি আমদানি হয়ে যায় যে তখন দামটা পড়ে যায়। তো এই ক্ষেত্রে যারা সাপ্লাই চেন নিয়ে কাজ করছে, সরকারের কিন্তু কৃষি অধিদপ্তর যেটা রয়েছে তাদের একটা দায়িত্ব আছে যে কি পরিমাণ উৎপাদন করতে হবে, আমাদের দেশের মোট চাহিদা কি, এবং সেই চাহিদার নিরিখে কি পরিমাণ চাষ আমরা করবো তা সারা দেশে। পাশাপাশি যারা এই যে ওনাদের মতন যারা সাপ্লাই চেন নিয়ে কাজ করছেন, ওনারাও কিন্তু বলতে পারে যে কৃষকদেরকে যে আমাদের এবছর ডিমান্ড এই, যেহেতু ওনারা সারা দেশে কাজ করছে, যে আমাদের এর বেশি কিন্তু উৎপাদন করলেই কৃষক মার খাবে। তো সেই জায়গাগুলিতে আমাদের কাজ করার বা সরকারিভাবে এক্সটেনশনের বা আমাদের সাপ্লাই চেন নিয়ে যারা কাজ করছে তাদের এই কৃষকদের সাথে যে একটা যোগসূত্র তৈরি করে তাদের মোটিভেশন দেওয়ার কোনো সুযোগ করা যায় কিনা, বা করলে কি লাভ হতে পারে? অবশ্যই করা যায়, এবং এটা করলে দেশের অনেক বড় লাভ হবে বলে আমি বিশ্বাস করি। আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে যে আম আমাদের দেশে হচ্ছে, এবার কিন্তু প্রচুর আম হয়েছে বাংলাদেশে, এবং এবারে কিন্তু যে প্রচুর যেহেতু হিট ছিল, এবার কিন্তু গাছে কিন্তু চাষির আম কিন্তু রাখতে পারছে কম হয়েছে, এক্স্যাক্টলি, এখন আম রাখতে পারছে না। তারপরে কিন্তু একটা ঈদের লম্বা ছুটি গিয়েছে, আমি পত্র পত্রিকা থেকে যেটা আমি জেনেছি বা একটু ফোন করে খোঁজ নিয়েছি, দেখেছি সিংহভাগ আম কিন্তু তাকে হারভেস্ট করতে হয়েছে। আমের যদি কিন্তু আপনি উল্টো দিকে দেখেন, আমের যদি একটা লং টার্ম যদি একটা লনজিভিটি থাকতো, চাষিরাও বেনিফিট পেত, কনজিউমাররা পেত, এখানে সবাই কিন্তু বেনিফিট পেত। এখানে সরকারি কিন্তু একটা ভূমিকা অবশ্যই থাকতে পারে, এবং প্রাইভেট সেক্টরে স্টেপ ইন করতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে মার্কেট সিস্টেম নিয়ে আপনাদের এখানে আলোচনা হচ্ছে, বিভিন্ন যে কথা হচ্ছে, আমার ধারণা এই কথা হতে হতে তো সবাইকে যখন লায়াবিলিটিজের মধ্যে নিয়ে আসা হবে তখন ওই সব মার্কেট সিস্টেম উন্নত হবে। আরেকটা ছোট্ট কথা বলি, আমি যতটুকু বুঝি যে মার্কেট অ্যাক্টররা কিন্তু যদি, যে আপনি একটু বললেন, উনিও বলেছেন যে হাত বদলের যে বিষয়টা আছে, যে কমিয়ে আনলে যে মার্কেট সিস্টেম বেনিফিট হবে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি না। প্রথমে যেটা দরকার যে বিজনেস এনাবলিং এনভায়রনমেন্টটা, দ্যাট হ্যাজ টু বি কনফার্ম বাই দ্য গভর্নমেন্ট, অ্যান্ড দেন যে যার কাজ সেটাকে, ডেভেলপমেন্ট সেক্টর সেখানে বিভিন্ন ট্রেনিং দেবে, প্রাইভেট সেক্টর এখানে বিভিন্ন ধরনের, ধরেন কিভাবে এটাকে প্রোডাক্ট আরও সামনের দিকে নিয়ে গুড এগ্রিকালচার প্র্যাকটিস এখানে আসতে পারে। ক্লাইমেট ফ্যাক্টর যেটা বাংলাদেশের নতুন ভাবতে যোগ হয়েছে, এটাও কিন্তু আমাদের, যদি আপনাদের যেহেতু আমরা এগ্রিকালচার নিয়ে কথা বলছি। আচ্ছা, এখানে একটা কথা আমি যোগ করতে চাই যে এখানে সরকার তো কাজ করছে, পাশাপাশি যে সমস্ত বেসরকারি উদ্যোক্তা রয়েছে যারা মনে করেন সাপ্লাই চেনের সাথে কাজ করছে, এই যে অ্যাক্টর যারা, তারা তাদের কোম্পানির পক্ষ থেকে কি এই কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে? আমার ধারণা মনে হয় অবশ্যই মানে আপনি করছেন। যেমন আপনি দেখবেন যে কোনো প্রাইভেট কোম্পানি, আমি মাঠে দেখেছি, সে যে কোম্পানিতে কাজ করে ওর যে মানে ধরেন বিভিন্ন ধরনের ইনপুট ম্যাটেরিয়ালসগুলো আছে, আপনি দেখবেন যে কিন্তু একদম সে সুন্দর মতো কিন্তু এগুলি ডিটেক্ট, ইভেন অন্য কোম্পানিটা বলে সে ট্রেনিং দিচ্ছে। এবং আমি মনে করি যে প্রশিক্ষণটা আরও মানে কি বলবো কনসেন্ট্রেট ওয়েতে দেওয়া দরকার, আরও আমাদের ট্রেনিং দেওয়া দরকার, সরকারি বেসরকারি পর্যায়ে এখানে আমাদের আরও বেশি কাজ করা দরকার। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি আমের কথা বললেন, আমি আপনার কাছে জানবো, উনি আমের কথা বলেছে যে আমের যে শেলফ লাইফটা যদি আর একটু বাড়ানো যায়, তো এখানেও কিন্তু আমরা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করতে পারি, এবং এই আমকে আমরা বিদেশে রপ্তানি যে শুরু হয়েছে, কিন্তু এটার জন্য আরও বেশি মার্কেট খোঁজা সরকার করছে, পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা যারা আছে, এক্সপোর্টার যারা আছে, তাদের কি ভূমিকা থাকতে পারে কিনা? থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। এখানে আমাদের আসলে, আমি আপনাকে দুইটা স্ট্যাটিস্টিক্স বলি। আমরা হচ্ছে পৃথিবীর 8ম বৃহত্তম জনসংখ্যা, কিন্তু 3য় বৃহত্তম খাদ্য আমদানিকারক। সো আপনার ধরেন রেগুলার বাস্কেটে
চাল আর আলু ছাড়া আর ফ্রুটস এন্ড ভেজিটেবল ছাড়া যা খাই আমরা সবই আমদানি করতে হয়। ডাল, তেল, চিনি, আটা, লবণ, সবই আমদানি লবণটা দেশে হয়, বাকি সবই আমদানি করতে হয়। এই লবণ আমদানি করতে হচ্ছে। আচ্ছা, আমাদের দেশের যে 8টা বিলিয়ন ডলার কোম্পানি আছে, 8টা কোম্পানি আছে বিলিয়ন ডলার, সবাই খাদ্য আমদানির ব্যবসা করে। গার্মেন্টস এর মালিকরা নাই। 8টা বিলিয়ন ডলার কোম্পানি সবাই খাবার আমদানির ব্যবসা করে। তার মানে জেনারেলি আমাদের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এক্সপোর্টের দিকে কারো কোনো ফোকাস নাই, এটা প্রমাণিত। আচ্ছা, এগ্রি এক্সপোর্ট বিলিয়ন ডলারও টাচ করে না। আচ্ছা, এর মধ্যে 400 মিলিয়ন ডলার ধরেন পাট, বাকি সব মিলে হচ্ছে বাকিটা। এখন কেন করে না? এগ্রি এক্সপোর্টের জন্য স্পেশাল কেয়ার প্রয়োজন, কারণ পেরিশেবল আইটেমস, শেলফ লাইফ খুবই কম। সো এইখানে আপনার চিন্তা করতে হবে আমি আম রপ্তানি না করে আম সত্ত্ব করতে পারি কিনা, ম্যাঙ্গো জুস করতে পারি কিনা। এখন এই সেক্টরে কনগ্লোমারেটরা কাজ করছে। কনগ্লোমারেটরা যখন কাজ করবে, কনগ্লোমারেট অবশ্যই একটা বড় প্রসেসিং প্ল্যান্ট করবে এবং তার পারচেজিং মাসল দিয়ে কম দামে মাল কিনবে। এটাই মানে ক্যাপিটালিজমের ফ্লোটা এইভাবেই হয়। এখন এইখানে ইন্টারভেনশন করতে হবে এমন একটা সামষ্টিক পরিকল্পনা থেকে, যখন আসলে এসএমই লেভেলে মানুষজন উৎসাহিত হবে ছোটোখাটো প্রসেসিং প্ল্যান্ট দিয়ে প্রোডাক্ট রেডি করা। কিন্তু আমি যদি এক্সপোর্ট করতে গিয়ে আমার ধরেন সে 6টা দপ্তর পার হয়ে যাইতে হয়, আমি গিয়ে দেখি যে আমার দেশের কার্গো দিয়ে যে এক্সপোর্টটা মিডল ইস্টে হয়, ওখানে 2 বছরের কার্গো ফ্লাইট 3 জন মানুষ মিলে কিনে রেখে দিছে, এবং ওইখানে রেন্ট সিকিংটাই ব্যবসা, এক্সপোর্টে কোনো ব্যবসা নাই। সো এই জায়গাগুলোতে আমাদের মানে কিছু ব্লকেজ আছে। সো আমি মনে করি না যে এগ্রি এক্সপোর্ট ইজ গোয়িং টু বি ভেরি বিগ অ্যাটলিস্ট ইন নেক্সট 5-10 ইয়ার্স। আপনাদের কি কোনো কমিটি আছে, সমিতি আছে, যারা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আপনার এই বিষয়গুলি নিয়ে বসতে পারেন, সমস্যাগুলিকে চিহ্নিত করে? স্টার্টআপের ফোরাম হিসাবে তো ওইভাবে আলাদা কোনো অর্গানাইজেশন নাই, বেসিসের সাথে কথা হয়। বাট এখানে আমি আপনাকে যদি একটু বলি, কৃষির বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের ইতিহাসের ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রজেক্ট ছিল পার্টনার স্মার্ট কার্ড, কৃষকের স্মার্ট কার্ড হবে। এটা এখনও ফুল স্কেলে বাস্তবায়ন শুরু হয় নাই, হোপফুলি সামনে হবে। এই প্রজেক্টটা যেভাবে ডিজাইন করা হয়েছে, ডিজাইনটার মধ্যেই কিছু অব্লিগেশন আছে, যে কারণে আপনি 7,000 কোটি টাকা যখন ইমপ্লিমেন্টেশন লেভেলে নেবেন, এটা জাস্ট অ্যানাদার গভর্নমেন্ট প্রজেক্ট হবে, কিন্তু কৃষক লেভেলে এই সুফল আসলে ওই স্কেলে পৌঁছাবে না। আপনি যদি সময় অ্যালাউ করেন আমি 2-3টা পয়েন্ট বলতে পারি। সো ধরেন আপনি প্রথম যে সমস্যাটা বলছেন যে আলু 1 বছর অনেক বেশি হচ্ছে, দাম কমে যাচ্ছে, আরেক বছর হচ্ছেই না, আমার ইম্পোর্ট করতে হচ্ছে। এটার সমাধানটা আসলে কি? এটার সমাধান হচ্ছে আমার স্যাটেলাইট ম্যাপিং করে জোন ওয়াইজ কোন এলাকায় কোন ফসল ভালো ফলে একটা প্ল্যানিং করতে হবে। এই বছরের বৃষ্টিপাত কি হবে, হিউমিডিটি কি থাকবে, একটা প্রেডিকশন করতে হবে। ডিএর যে অফিস আছে, উপজেলা অফিস, ওই অফিসের থ্রুতে ওই এলাকায় এটা এনশিওর করতে হবে। এবং কৃষককে অনেক কিছু শেখানোর সুযোগ নাই, কৃষক আমার আপনার কথা শুনবে না আনলেস আমি ক্যাশ টাকা দিয়ে ওর প্রোডাক্ট না কিনি। সো ওরা অনেক জ্ঞান দেওয়া সম্ভব, ওটা এনজিওর প্রজেক্ট যেদিন শেষ হবে ওই জ্ঞানও ফেলে দিবে। সো এইগুলো করে আমরা আসলে কোনো জায়গায় যাই নাই। এইখানে একমাত্র পসিবল যেটা, এই যে নলেজটা ধরেন আপনি স্যাটেলাইট ম্যাপিং করলেন, জানালেন, আর কৃষকের তো এটা আমল করতে হবে, আমল করার জন্য তার ইনসেন্টিভ থাকতে হবে। সো যদি আপনি চিন্তা করেন সারা বাংলাদেশে ইউনিয়ন কেন্দ্রিক ফার্মার সেন্টার আছে, ফার্মার সেন্টারে যে কৃষক গভর্নমেন্টের পলিসি অনুযায়ী প্রোডাকশন করবে, সে সার কেনায় ভর্তুকি পাবে, বীজ কেনায় ভর্তুকি পাবে, প্রোডাকশনে যখন সে হারভেস্টিং মেশিন নিবে ওখানে লোন পাবে, এবং পণ্য যখন বিক্রি করতে যাবে সে প্রেফারেন্স পাবে। এই ধরনের কমপ্লিটলি কানেক্টেড, এটা কিন্তু এগেইন সায়েন্স ফিকশন না, ইভেন আমাদের আশেপাশের দেশগুলোতে এটা হচ্ছে। অনেক জায়গায় সরকারের ইন্টারভেনশন ছাড়া সমবায়ের মাধ্যমে হচ্ছে। আমুল সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমুল। তো এইরকম কোনো একটা কিছু যদি আমরা করে আনতে পারি, অ্যাকচুয়ালি আমরা পেছনে ধানের ক্ষেত্রে এটা করার চেষ্টা করছি। সো আমার মনে হয় এইখানে তখন ব্যাংকরা আরো কনফিডেন্স পাবে পয়সাটা দিতে। কিন্তু একজন ইন্ডিভিজুয়াল কৃষককে যার কোনো ব্যাংকিং হিস্ট্রি নাই, তাকে একটা লোন দেওয়া খুব ডিফিকাল্ট। কিন্তু আপনি যখন একটা টেক ড্রিভেন সিস্টেমস বানাবেন, একটা সাথে একটা ওয়্যার হাউস থাকবে যেখানে পণ্য আসবে, পণ্যের ভিত্তিতে লোন দিতে পারবে, তখন ব্যাংকে কনভিন্স করা যাবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমাদের স্টুডিওতে অনেক মূল্যবান সময় দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করেছি। আমরা অনুষ্ঠান শেষ করব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠান আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। মাঠের কবি বলে এসো নবীন, দেখেছি দূরে ওই সোনালি দিন।